ডিয়ার মাই স্টুডেন্ট, তোমাদেরকে লেসন প্ল্যানার চ্যানেলে স্বাগত জানাই। আমি তোমাদের সুজয় স্যার। আজকে আবার শুরু করছি ভূগোলের প্রাকৃতিক ভূগোলের ক্লাস। সেটা হচ্ছে বায়ুর কার্য, মানে আগের দিন বায়ুর সঞ্চয় ক্ষয় কার্যটা পড়িয়েছি। আজকে কিন্তু আমাদের হচ্ছে সঞ্চয় কার্যটা পড়াবো। এবং বায়ুর শুধু সঞ্চয় কার্য না, বায়ু এবং জলধারার যে কার্য সেটাও পড়াবো। আর তার আগের দিন কিন্তু আমি পড়িয়েছি কিন্তু আমাদের আঞ্চলিক ভূগোলে ভারতের মৃত্তিকা, আজকে প্রাকৃতিক ভূগোল যথারীতি। ঠিক আছে, তাহলে শুরু করি। বায়ুর সঞ্চয় কার্য এবং সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ। এখান থেকে দুটো প্রশ্ন দিতে পারে, আমি আগে প্রশ্নটা লিখি। বায়ুর সঞ্চয় কার্যের ফলে, বড় প্রশ্ন কিন্তু, হ্যাঁ, সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলোর বর্ণনা নাও। গঠিত ভূমিরূপের বর্ণনা, ভূমিরূপের বর্ণনা চিত্রসহ, হ্যাঁ, চিত্রসহ। এটা 5 নম্বরের একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন এখান থেকে দিতে পারে বায়ুর এবং জলধারার কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও। এটাও চিত্রসহ 5 নম্বরে দিতে পারে। এরকম দুটো প্রশ্ন দেয়। এছাড়াও কিছু পার্থক্য, কিছু শর্ট কোশ্চেন দেয়, আমরা সেগুলো নিয়ে পড়বো এবং আলোচনা করব। ঠিক আছে, এই হচ্ছে দুটো বড় প্রশ্ন, তোমরা দেখে নাও। এবার আমি শুরু করছি আমাদের মূল পড়াটা। প্রথমেই চলে আসি বায়ুর সঞ্চয় কার্য। বায়ুর ক্ষয় কার্য আমরা পড়েছি, এবং ক্ষয়টা কি করে করে। লম্ফদান, এই বায়ুর ক্ষয় কার্য হচ্ছে ঘর্ষণ, অবঘর্ষণ, তারপরে অপসারিত হয়ে যাওয়া। এই পদ্ধতিতে যে ক্ষয় করে, ক্ষয়িত পদার্থ, নুড়ি, কাঁকড়, বালি এবং বোল্ডার যাই ক্ষয় করুক, সেই ক্ষয়িত পদার্থগুলো প্রথমে বয়ে নেয়। মানে প্রথমে এখানে ক্ষয় করলে এখান থেকে বায়ু বয়ে নেবে, ওখানে গিয়ে সেই বয়ে নিয়ে অন্য জায়গায় জমাট করে যে ভূমিরূপ তৈরি করবে, সেটাই সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ। তাহলে প্রথমে বায়ু ক্ষয় করে, বায়ু ধরো এখানে ক্ষয় করলো, ক্ষয়িত ভূমিরূপগুলো এখানে সঞ্চয় করছে, এখান থেকে এখানে নিয়ে যাবে। এই যে বহন কার্য মাঝখানে আসে, সব দেখবে বহন কার্য। আসলে আগে আমরা একটু জেনে নেব বহন কার্য কি। ঠিক আছে, বায়ু এই যে বয়ে নিয়ে যায়, এই বয়ে নিয়ে যাওয়াকে 3টে ভাগে ভাগ করে। বহন কার্য 3টে ভাগে ভাগ করা। একটা হচ্ছে ভাসমান, 2 নম্বর হচ্ছে লম্ফদান বা লাফিয়ে যায়, তারপরে হচ্ছে গড়িয়ে। কিরকম বলো, সেটা হচ্ছে বায়ু ক্ষয় করে, ক্ষয় মানে ঘর্ষণ পদ্ধতিতে ক্ষয় করলো। ক্ষয়িত পদার্থগুলোকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। ছোট 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 ধূলিকণার মতো পদার্থগুলো, ছোট ছোট ধূলিকণার মতো পদার্থগুলো, সেই ধূলিকণার মতো পদার্থগুলো বায়ু যখন বয়ে যায়, বায়ুর সঙ্গে ভেসে গিয়ে এক স্থান থেকে অন্য স্থানে জমা করে, সেটা হচ্ছে ভাসমান পদ্ধতি। আবার ধূলিকণার থেকে একটু বড় বা মাঝারি সাইজের নুড়ি, কাঁকড়, বালি, ওরা কি করে, বায়ু যখন প্রবাহিত হয় এখান থেকে নিয়ে এরমভাবে এখানে গিয়ে লাফ দিয়ে পড়ে। মানে এখানে হাওয়া দিল, আঘাতে লাফিয়ে এখানে পড়লো, এখানে হাওয়া দিয়ে লাফিয়ে এখানে পড়লো। এরমভাবে যেটা হয়, সঞ্চয় হয়, সেটা লম্ফদান। আর গড়িয়ে মানে একটু বড় পাথর, এরকম বড় বোল্ডার বা পাথর আকৃতি, এরকম যেরকম হোক, এই পাথরগুলো যখন হাওয়ার বেগে, এখানে বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ু প্রবাহিত হওয়ার বেগে এখান থেকে গড়িয়ে এখান থেকে গড়িয়ে এই জায়গায় এসে পড়লো। গড়িয়ে, কোনো লাফিয়ে টাফিয়ে না, গড়িয়ে যায়। যেরকম একটা পাথরকে আমরা ছেড়ে দিলে গড়িয়ে পড়ে, সেরকমভাবে যেটা যায় সেটা হচ্ছে গড়িয়ে পদ্ধতি। এইভাবে বহন করে। এবার বহন করার পর এবার সঞ্চয় কার্য হবে। ঠিক আছে, তাহলে আমরা বহনটা আগে পড়ে নিই, সঞ্চয় কার্য। তবে সঞ্চয় বায়ু সব জায়গায় করে না, বায়ুর সঞ্চয় কিন্তু সব জায়গায় করে না। কিরকম জায়গায় সঞ্চয় করে, যেখানে হাওয়া এখান থেকে প্রবাহিত হতে হতে, যেখানে হাওয়ার বেগ বা বায়ু যেখানে প্রবাহিত হতে হতে, যেখানে বায়ুর বেগ কম, একেবারেই কম বা কমে আসে, সেখানেই সঞ্চয় কার্য করতে পারে। আর একটা জিনিস, যেখানে বায়ু বাধা পায়, বড় গাছ বা বড় উচ্চভূমি বা কোনো বিল্ডিংয়ে বাধা পায় বায়ু, সেখানে গিয়েই বায়ুতে গড়িয়ে পদ্ধতি হোক, ভাসমান পদ্ধতি হোক, লম্ফদান পদ্ধতি, সেখানেই পদার্থগুলোকে জমা করে। ঠিক আছে, আর বৃষ্টি আসলে, মরুভূমিতে খুব বৃষ্টি কম আসে, কিন্তু আসলে সেই বৃষ্টির পরে পদার্থগুলো থিতিয়ে এক জায়গায় জমা করে, সেটাই হচ্ছে সঞ্চয় কাজ। ঠিক আছে, তাহলে বায়ু সেখানে হচ্ছে সঞ্চয়, মানে ওইভাবে কিন্তু সঞ্চয় কার্য এই পদ্ধতির মাধ্যমে কিন্তু সম্পাদন করে। ঠিক আছে, মানে কোনো জায়গায় বাধা পেয়ে, কোনো জায়গায় উচ্চভূমির অবস্থান হয় বৃষ্টির ফলে, এগুলো হয়। এবার শুরু করি আসল জায়গা, বায়ুর সঞ্চয় কার্য ফলে ভূমিরূপ। প্রথম ভূমিরূপটা হচ্ছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে, প্রথমে হচ্ছে বালিয়াড়ি।
বালিয়াড়ি। বালিয়াড়ি কি জিনিস? বায়ু যেখান থেকে প্রবাহিত হয় সেখানে যদি সূক্ষ্ম বালিকণা বা সূক্ষ্ম পদার্থগুলো, যেগুলো ছোট ছোট পদার্থগুলো এক স্থান থেকে অন্য স্থানে জমা হয়ে, এখানে প্রচুর বালি টালি আছে, ক্ষয়ে গিয়ে ক্ষয়িতভাবে তৈরি হয়েছে, সেগুলোই ছোট ছোট কণাগুলো এরকমভাবে এখান থেকে গিয়ে জমা হয়ে যদি কোনো জায়গায় ঢিবি করে উঁচু করে তো বালি দ্বারা, সেটাকেই বালিয়াড়ি বলে। ঠিক আছে, এই বালিয়াড়িকে ব্যাগনল, ব্যাগনল বলে একজন মরু বিশারদ আছে, মানে মরুভূমি নিয়ে গবেষণা করে, ব্যাগনল পরীক্ষায় দেয়। ব্যাগনল বলে বালিয়াড়িকে দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে বারখান বালিয়াড়ি বা অর্ধচন্দ্রাকৃতির বালিয়াড়ি, একটা হচ্ছে শিব বালিয়াড়ি। ঠিক আছে, বারখান বালিয়াড়ি কি? বায়ু যখন প্রবাহিত হচ্ছে, বায়ু ধরো ওপাশ থেকে আসছে, এইভাবে প্রবাহিত হচ্ছে, এই দিকে প্রবাহিত হচ্ছে বায়ু, যখন বায়ুর প্রবাহ পথে বালি উড়ে এসে, মানে বায়ুর সঙ্গে সঙ্গে যে মানে লম্ফদান হতে পারে বা ভাসমান পদ্ধতিতে বালিগুলো উড়ে এসে এই রকম যদি অর্ধচন্দ্রাকৃতির বালিয়াড়ি তৈরি হয়, এরকম যদি অর্ধচন্দ্রাকৃতির বালিয়াড়ি তৈরি হয়, তো অর্ধচন্দ্রাকৃতির বালিয়াড়ি তৈরি হয় এরকম চাঁদের মতো দেখতে, মানে চাঁদ যেরকম হাফ করে দিলে যেরকম হয় বা কুমড়োর ফালি যেরকম দেখতে হয়, সেই বালিয়াড়িকে বলা হয় শিব বালিয়াড়ি বা একে তির্যক বালিয়াড়িও বলে। আর বায়ু এখান থেকে যায়, এই পাশটাকে উত্তল ঢাল বলা হয়, এইটা হচ্ছে এরকম ভাবে, এটা হচ্ছে অবতল ঢাল। হ্যাঁ, অবতল ঢাল। তাহলে বায়ু প্রবাহ পথে বায়ু, আর একটা জিনিস বলি, বায়ু যখন এই বারখান বালিয়াড়ি তখনই তৈরি হবে বায়ু একদিকে প্রবাহিত হবে। ঠিক আছে, একদিকে মানে একমুখী বায়ু যখন প্রবাহিত হবে, বায়ুর প্রবাহ পথে বালি জমে জমে যদি অর্ধচন্দ্রাকৃতির বালিয়াড়ি তৈরি করে, অর্ধচন্দ্রাকৃতির মানে এইরকম আর কি, বায়ুর প্রবাহ পথে, এই যে বায়ু এইদিকে প্রবাহিত, এখান থেকে এইদিকে প্রবাহিত হচ্ছে, বায়ুর প্রবাহ পথে যদি দুই দিকে শিংয়ের মতো, দুই দিকে শিং, দুই দিকে শিং, এইদিকে বায়ু প্রবাহিত হচ্ছে, এইদিকে দুপাশে দুটো শিং, আর এইরকম অর্ধচন্দ্রাকৃতির বা কুমড়োর ফালির মতো দেখতে যে বালিয়াড়ি তৈরি হয়, তাকে বলে বারখান বালিয়াড়ি বা তির্যক বালিয়াড়ি বলে বা অর্ধচন্দ্রাকৃতির বালিয়াড়ি বলে। আর বায়ু যে পথ দিয়ে প্রবাহিত হয় এটা হচ্ছে উত্তল ঢাল, আর এটা হচ্ছে অবতল ঢাল। ঠিক আছে, এই বালিয়াড়ি কিন্তু বায়ু একমুখী প্রবাহিত হলে তবেই কিন্তু হবে। ঠিক আছে, তাহলে বারখান বালিয়াড়ি বা তির্যক বালিয়াড়ি কি জিনিস আমরা বললাম। এবার আসি শিব বালিয়াড়ি। এই শিব মানে হচ্ছে তরোয়াল, তরোয়াল। আর এই শিব বালিয়াড়ির নামকরণও কিন্তু ব্যাগনল, যিনি বায়ু মানে আমাদের মরুভূমি বিশারদ, তিনিই দিয়েছেন। বায়ুর প্রবাহ পথে এটা যেরকম আড়াআড়ি ভাবে হয়েছে, ঠিক আড়াআড়ি না, লম্বা লম্বি, এরকম লম্বালম্বি ভাবে প্রবাহিত হলে, এটা আড়াআড়ি প্রবাহিত হলে, এটা লম্বালম্বি ভাবে বা উভয়মুখী হতে পারে, লম্বালম্বি ভাবে প্রবাহিত হলে বালির এরকম স্তূপ করে এরকম উঁচু ভূমিরূপ মতো তৈরি করলে, মানে বালি দিয়ে একটা উঁচু ভূমিরূপ, এখানে একটা উঁচু ভূমিরূপ, এখানে একটা উঁচু ভূমিরূপ, যেটা নদীর পাড় বলছে, এই পাড় উঁচু এপাড়ও উঁচু, মাঝখান দিয়ে ফাঁকা জায়গা, সেরকম ওই পাড় বরাবর এরকম দুটো পাড়ের মতো যদি এরকম বালিয়াড়ি তৈরি করে, যেটা তরোয়ালের মতো দেখতে, এরকম দেখতে ভূমিরূপ তৈরি করলে বালিয়াড়ি দিয়ে, তখন তাকে শিব বালিয়াড়ি বলে বা তরোয়ালের মতো বালিয়াড়ি বলে। আর এই দুটো শিব বালিয়াড়ির মাঝখান দিয়ে মানুষজন কিন্তু যাতায়াত করতে পারে, মানে এই জায়গাটা উঁচু, এখানে উঁচু, এখানে মাঝখানে নিচু, এই জায়গা থেকে কিন্তু যাতায়াত করতে পারে। বিশেষ করে মরুভূমি অঞ্চলে উট নিয়ে সওয়ার করে এই জায়গাকে বলা হয় গাছি। হ্যাঁ, ঠিক আছে, এই জায়গাকে দুটো শিব বালিয়াড়ির মাঝখানের যে করিডর, তাকে বলা হয় গাছি, গয়াকার দন্তস্বয়ী গাছি। ঠিক আছে, এই ধরনের বালিয়াড়ি আমাদের এখানে থর মরুভূমি, সাহারা মরুভূমি, এই সমস্ত অস্ট্রেলিয়ার মরুভূমি অঞ্চলে কিন্তু এই ধরনের বালিয়াড়ি কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, এবার আসি একটা বালিয়াড়ি দেখা যায় যেটা হচ্ছে আমাদের সমুদ্র উপকূলে। সমুদ্র উপকূল, এইটা যদি সি হয়, সমুদ্র হয়, সমুদ্র উপকূল থেকে হাওয়া দেয়, এটা সমুদ্র উপকূল, এখান থেকে হাওয়া দিলে এখানকার বালিগুলো উড়ে এসে এরকম 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 ভূমিরূপ করে এরকম জায়গায় জমে এরকম জায়গায় জমে যায়, এরকম জমে জমে এরকম ঢিবির মতো তৈরি করে। আর সেই ঢিবির উপর আবার গাছপালা হয়, যেরকম আমাদের সমুদ্র উপকূল অঞ্চলে
বিশেষ করে গাছগুলো, যে গাছগুলো দেখা যায় সেটা হচ্ছে ঝাউ গাছ টাইপের বা ক্যাকটাস জাতীয় এরকম গাছগুলো জন্মায়। এরকম ঢিবির মতো উঁচু ভূমিরূপ করলে তখন তাকে বলা হয় হচ্ছে বালিয়াড়ি। এই বালিয়াড়ি আমাদের রাজ্যে দেখা যায় কাথি, দীঘা বালিয়াড়ি আমরা জানি, দীঘায় গেলে এরকম সমুদ্র পাড় বরাবর এরকম উঁচু ঢিবি থাকে এবং সেখানে ঝাউ গাছ টাইপের দেখা যায়। কাথি, দীঘা বালিয়াড়ি বাদেও কেরালার যে বালিয়াড়ি এরকম তৈরি হয়, কেরালার লোকরা স্থানীয় ভাষায় থেরিস বালিয়াড়ি বা টেরিস বালিয়াড়ি বলে, ঠিক আছে। এবার আরেকটা জিনিস বলা উচিত, সেটা হচ্ছে এই যে শিব বালিয়াড়ি, এই বারখান বালিয়াড়ি, এই বারখান বালিয়াড়িও এ তো একমুখী প্রবাহিত। যখন বায়ু দুই দিকে প্রবাহিত হবে, এই বারখান বালিয়াড়িও কিন্তু এই বারখানের একটা শিং এরকম করতে 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 লম্বা হতে 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 অনেক সময় শিব বালিয়াড়িতে পরিণত হয়ে যায়। এটা কিন্তু ব্যাকনল্ডের কথা, ঠিক আছে। এইভাবে বলেছে যে শিব বালিয়াড়িতেও পরিণত হয়ে যায়। তাহলে বালিয়ে বায়ুর সঞ্চয় কার্যের ফলে কি কি হলো? বারখান বালিয়াড়ি, শিব বালিয়াড়ি আমাদের, এছাড়াও উপকূলের বালিয়াড়ি বা থেরিস বালিয়াড়ি, তার একটা নাম আমি বললাম। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে ভূমিরূপটা হচ্ছে লোয়েস। লোয়েস কি জিনিস? মরুভূমি অঞ্চলে বা মরুপ্রায় অঞ্চলে, যেখানে শুষ্ক অঞ্চল, যেখানে 25 সেন্টিমিটার কম বৃষ্টি, শিলাগুলো আলগা থাকে, সেই সমস্ত অঞ্চলে ছোট ছোট ধূলিকণার মতো ধূলিকণা, হলুদ বা বিভিন্ন বর্ণের, হলুদ বাদামি বর্ণের ধূলিকণাগুলো, যার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট, পটাশিয়াম, তারপরে আমাদের ডলোমাইট, ঠিক আছে, বেলে পাথর, কুয়ার্জাইট, এই সমস্ত পদার্থগুলো যখন কোনো মরুভূমি থেকে হচ্ছে উড়ে এসে ধরো এখানে মরুভূমি, এখানে উড়ে এসে এরকম জায়গায় কোনো একটা অঞ্চলে নিচু জায়গায় পরপর জমাট করে দেয়। এই জমাট করে একটা সমভূমি তৈরি করে, একে লোয়েস সমভূমি বলা হয়। তাহলে মরুভূমির, এক কথায় বলতে গেলে, মরুভূমির বালিগুলো কোনো জায়গাতে উড়ে গিয়ে হাজার হাজার মাইল হোক বা বিভিন্ন অনেক দূর হোক, গিয়ে জমা হয় কোনো নিচু জায়গায়, জমা হয়ে যদি যে ভূমিরূপ তৈরি করে তাকে লোয়েস বলে। পৃথিবীর সবচেয়ে বড় লোয়েস সমভূমির নাম হুয়াংহো নদী উপত্যকা। হুয়াংহো নদী উপত্যকা চীনের। কোথার থেকে? গোবি মরুভূমির থেকে বালি, মানে মঙ্গোলিয়ার যে গোবি মরুভূমি, সেখান থেকে বালি উড়িয়ে এসে হুয়াংহো নদী উপত্যকা এটা করে। এটা প্রায় হাজার হাজার বছর ধরে এই পদ্ধতি চলছে। ওখান থেকে হাওয়া দিচ্ছে, হাওয়া দিয়ে এখানে জমা করছে, জমা করে লোয়েস সমভূমি তৈরি করছে, ঠিক আছে। মানে গোবি মরুভূমিতে জমা করছে, হাওয়া দিয়ে বালিগুলো উড়ে এসে হুয়াংহো নদী উপত্যকা অঞ্চলে জমা করে লোয়েস সমভূমি তৈরি করছে। এটা প্রকৃতির নিয়ম এবং পরপর পরম্পরা ধরে চলে আসে। এটা হচ্ছে লোয়েস বালিয়াড়ি বলা হয়। তাহলে আমাদের বালিয়াড়িগুলো গেল এবং বায়ুর সঞ্চয় কার্যের ফলে কি হলো আমরা একটু বুঝলাম। এবার আমরা একটু পড়াই, সেটা হচ্ছে বায়ু এবং জলধারার সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। আমরা এবার দেখব হচ্ছে বায়ু ও জলধারার কার্যের ফলে গঠিত ভূমিরূপ। কার্যের ফলে গঠিত ভূমিরূপ। আসলে বায়ু এবং জলধারার কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এটা কিন্তু পরীক্ষায় বেশ কয়েকবার এসছে। আর বায়ু আর কি বলে না, জলধারার কার্যের ফলে ভূমিরূপ যে মরুভূমি অঞ্চলে দেখা যায়, সেটা মূলত একটু হিলি মরুভূমি আছে, একটু পাহাড়ি, মানে তোমাদের পড়িয়েছি হামাদা কি, হামাদা মানে শিলাময় মরুভূমিকে হামাদা বলে, পাথুরে মরুভূমিকে তোমরা রেগ জানো বা সেরির জানো। সুতরাং যেখানে হামাদা টাইপের যে ভূমিরূপ হয়, যে পাথর দিয়ে তৈরি বা উঁচু ভূমিরূপ, সেই অঞ্চলেই কিন্তু এটা মূলত হতে পারে। বা মরুভূমিতে যদি কোনো উচ্চ ভূমি থাকে তবেই কিন্তু এটা সম্ভব হবে, ঠিক আছে। আগে একটা ছবি এঁকে নিই।
যাই হোক, এবার একটু বলি, সেটা হচ্ছে বায়ু ও জলধারার কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো। প্রথম ভূমিরূপটা হচ্ছে পেডিমেন্ট। পেডিমেন্ট একবার বলেছি ক্ষয়কার্যের সময়, আবার বলি। মরুভূমি অঞ্চলে যদি কোনো আমাদের এরকম হিল মতো থাকে, এটা পাহাড় ধরো, এটা উঁচু জায়গা, ঠিক আছে, এই হিল মতো থাকে, সেখান থেকে জল কিন্তু গড়িয়ে পড়ে, মানে বৃষ্টিপাত, বললাম না প্রচন্ড বেগে বৃষ্টিপাত হয় মরুভূমিতে, যখনই বৃষ্টি হয়, ধরো বছরে বর্ষাকাল 2 মাস থাকে, সেই 2 মাসে বৃষ্টি হয়, সেই বৃষ্টির জল গড়িয়ে নিচের দিকে পড়ে, এবং পাহাড় থেকে জানো নিচের দিকে পড়া মানে জল এরকম নিচের দিকে পড়ছে, মানে এই জায়গাটা ক্ষয় হবে। এবার ক্ষয় হয়ে ক্ষয়িত ভূমিরূপ দিয়ে যদি পাহাড়ের পাদদেশ অঞ্চল, এই রকম টাইপের অঞ্চলে, পাহাড়ের পাদদেশের অঞ্চলে যদি ক্ষয়ের ফলে যদি সমতল আকৃতির, মানে মরুভূমির মধ্যেই, পাথরের মরুভূমির মধ্যেই, মানে পাহাড়ি মরুভূমির মধ্যে যে ছোট হিল পাহাড় আছে, তার নিচে যদি এরকম মরুভূমির বায়ু এবং জলধারার কাজের ফলে, এখান এই পাশ দিয়ে বায়ুর কাজ আর এই পাশ দিয়ে জলধারার কাজের ফলে আস্তে আস্তে ক্ষয়ে যদি এরকম সমতল আকৃতির এরকম ভূমিরূপ হয়, বা একটু ঢালযুক্ত এরকম ভূমিরূপ তৈরি হয়, তখন তাকে বলা হয় পেডিমেন্ট। এই পেডিমেন্টের মধ্যে সব পাহাড় বা পর্বত তো গলে যায় না বা ক্ষয়ে যায় না। সব পাহাড় বা পর্বত কিন্তু অনেক অনেক কঠিন শিলায় দ্বারা যদি গঠিত পাহাড় থাকে, পেডিমেন্টের মধ্যে সমস্ত কিছু ক্ষয়ে গেল না, এইটুকু জায়গা একটু উঁচু জায়গায় হিল মতো থেকে গেল, এইটাকে বলা হচ্ছে ইনসেলবার্স। ঠিক আছে, ইনসেলবার। আর পেডিমেন্ট হচ্ছে পাহাড়ের পাদদেশ থেকে একটু দূরে, যেখানে সমস্ত মানে উচ্চ ভূমিরূপগুলো জলধারা এবং বায়ুর ক্ষয়কার্যের ফলে নিচু মতো হয়ে গেছে, নিচু হয়ে একটা সমতল ভূমির মতো নিয়েছে, এবং তার ঢালটা হচ্ছে 1 থেকে 7 ডিগ্রি মতো এরকম ঢাল বিশিষ্ট একটা ভূমিরূপ নিয়েছে, তার নাম হচ্ছে পেডিমেন্ট। ঠিক আছে, তাহলে বায়ুর জলধারার কার্যের ফলে একটা ভূমিরূপের নাম পেডিমেন্ট। 2 নম্বর হচ্ছে পলল পাখা বা অ্যালুভিয়াল হচ্ছে ফ্যান। পলল পাখা বা পলল বেজনী, পলল পাখা, ঠিক আছে, বা বেজনী, যাই বলি, সেটা হচ্ছে মরু বা মরুপ্রায় অঞ্চলে এরকম উঁচু ভূমিরূপ যদি থাকে, সেখান থেকে জলধারা নিচে নেমে পড়লে সেই জলধারার কাজের ফলে যে পলি বালি সঞ্চয় হয়, মানে ভেঙে টেঙে আসে, সেগুলোকেই দীর্ঘদিন ধরে পর্বতের পাদদেশে এরকম ভাবে যদি জমা হয়, জমা হয়ে এরকম পাখার মতো ভূমিরূপ তৈরি হয়, মানে যেরকম আমরা এরকম পাখা বলি, এরকম পাখার মতো ভূমিরূপ তৈরি হলে তখন তাকে বলা হয় পলল ব্যাজনী বা অ্যালুভিয়াল ফ্যান। ঠিক আছে, এগুলো বায়ুর কার্যের ফলে যে পদার্থগুলো আছে ক্ষয় কার্যের ফলে, সেগুলো এরকম সঞ্চয় হয়, আবার বালি মরুভূমিতে প্রচন্ড বেগে বায়ু প্রবাহিত হয়, সেই বায়ুর প্রবাহ পথে বালি টালি গিয়ে উড়ে সেখানে কিন্তু জমা হয়ে কিন্তু এগুলো তৈরি করে। এর মধ্যে বিশেষত ছোট ছোট পাথর, নুড়ি, কাঁকর, এই সমস্ত কিছু থাকে। ঠিক আছে, তাহলে পলল ব্যাজনী একটা পয়েন্ট হলো বা একটা ভূমিরূপ হলো। 3 নম্বর ভূমিরূপের নাম হচ্ছে প্লায়া। এই যে প্রথমে পলল ব্যাজনী, তারপরে পেডিমেন্ট, পেডিমেন্টের পরবর্তীকালে পেডিমেন্ট শেষ, তারপরে চারিদিক পাহাড়, এরকম পাহাড়, চারিদিক এরকম পাহাড় দিয়ে ঘেরা, মানে পাহাড় বা উঁচু ভূমিরূপ দিয়ে ঘেরা, মাঝখানের অবনমিত অংশ, মানে ক্ষয়কার্যের ফলে বায়ু এবং জলধারার ক্ষয়কার্যের ফলে এরকম অবনমিত অংশ হয়, মানে এই জায়গাটা নিচু হয়ে যায়, গোল মতো, মানে গর্ত মতো হয়ে যায়। মানে প্রথমে পলল পাখা পাদদেশে, তারপরে পেডিমেন্ট, পেডিমেন্টের পরে এরকম চারিদিক এরকম জায়গায় উঁচু ভূমি আছে, সেই উঁচু ভূমিযুক্ত জায়গার মাঝখানের অবনমিত অংশ, যেটা বায়ু জলধারার ক্ষয়কার্যের ফলে যে অবনমিত অংশ হয়, অবনমিত মানে গর্ত মতো আকৃতির অবনমিত অংশ হয়, সেখানে যদি জল টল জমে থাকে তখন তাকে বলা হয় প্লায়া। আর এই প্লায়া হ্রদগুলো স্যালিনাস, মানে স্যালাইন যুক্ত হয়, মানে নোনা জলের হ্রদ বেশিরভাগ হয়। এই প্লায়াকেই ভারতবর্ষে ধান্দ বলে, এই প্লায়াকেই ভারতবর্ষে ধান্দ বলে। আবার আমেরিকাতে এক একটা দেশে এক এক রকম নাম হয়, সেটা আমি বলছি পরে। তাও বলে দিই, প্লায়া দক্ষিণ আমেরিকাতে এক নামে স্যালিনা নামে পরিচিত, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকাতে স্যালিনা। আর অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা মানে সাউথ আফ্রিকা তে হচ্ছে প্যান নামে পরিচিত। আরবে শর্টস বা সফখা নামে পরিচিত।
সবখা নামে পরিচিত এই প্লায়া, এক এক দেশে এক এক রকম ভাবে পরিচিত। ঠিক আছে, তাহলে প্লায়া কি? পাহাড়ের মরুভূমি অঞ্চলে কোনো উচ্চভূমির যে পাদদেশ অঞ্চলে পেডিমেন্টের পরবর্তীকালে চারিদিক পাহাড় ঘেরা অবনমিত অংশ যেখানে জল জমে, যেটা নোনা জলের লেক টাইপের তৈরি হয়, তাকে প্লায়া বলে। প্লায়াকে ভারতে ধান্দ বলে, দক্ষিণ আমেরিকাতে স্যালিনা বলে, অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকাতে প্যান বলে, আরবে শর্টস বা সবকা বলে। ঠিক আছে, এবার তারপরের ভূমিরূপের নাম হচ্ছে বাজাদা। তারপরে ভূমিরূপের নাম হচ্ছে বাজাদা। এই যে প্লায়াতে বর্ষাকাল হলে তো প্রচুর জল পড়বে, মানে বৃষ্টি হয় প্রচুর, মানে যেটুকু হয় ওই বর্ষাকালেই হয় বৃষ্টি। সেই বৃষ্টিটা মুষলধারে বৃষ্টি হলে প্লায়াতে যেটুকু জল ধরে তার থেকে জল বেশি হয়ে গেলে প্লায়াতে অন কাইন্ড অফ বন্যা সৃষ্টি হয়, বা সেই বন্যার ফলে প্লায়ার নিচে যে পলি থাকে সেগুলো প্রতিনিয়ত প্লায়ার চারিপাশে জমা হতে থাকে, বা প্লায়ার থেকে নিচের দিকে, ওইদিকে তো ঢাল বেশি, এইদিকে পাহাড়, এই দিকটা ঢাল বেশি, এইদিকে নিচু, এই নিচু জায়গা আস্তে আস্তে জমা হতে থাকে। জমা হয়ে হয়ে পলি দিয়ে গঠিত, প্লায়ার শেষে পলি দিয়ে গঠিত যে ভূমিরূপ তৈরি হয় তাকেই বাজাদা বলে। তাকেই বাজাদা বলে। বাজাদা ওয়ান কাইন্ড অফ সমভূমি যার ঢাল হচ্ছে 1 থেকে 2 ডিগ্রি হতে পারে বা 0 ডিগ্রিও হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে বাজাদা। প্লায়ার থেকে যে পলিবাড়ি উঠে এসে যে সমতল ভূমি তৈরি করে তাকে বাজাদা বলে। তাহলে হচ্ছে বায়ু ক্ষয়কার্যের ফলে বাজাদা হলো। এবার আসি পরের ভূমিরূপ হচ্ছে ওয়াদি। বায়ু এবং জলধারার কার্যের ফলে নদী অঞ্চল, মানে পাহাড়ি অঞ্চল, মানে মরুভূমির যে পাহাড়ি অঞ্চলে যদি নদী খাত মতো তৈরি হয়, সেটা যদি শুষ্ক নদী খাত হয় তাকে, মানে চারিদিক এরকম পাহাড়, মাঝখানের যে নদী খাত, এরকম যদি একটা নদী এখান থেকে বেরিয়ে আসে, এই নদী খাতকেই বলা হচ্ছে ওয়াদি। কিন্তু সারা বছর জল থাকবে না, হ্যাঁ, শুধু বর্ষাকালে একটু জল থাকতে পারে, কারণ বর্ষাকালে বৃষ্টির সময় একটু জল হবে, আর সেই জলের আঘাতেই ক্ষয়প্রাপ্ত হয় এবং বায়ুর আঘাতেও ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে শুষ্ক নদী খাতকে কি বলি আমরা মরুভূমি অঞ্চলে? শুষ্ক নদী খাতকে বলা হয় হচ্ছে ওয়াদি। তাহলে আমরা বায়ু ও জলধারার কাজের ফলে কি কি পেলাম? পেডিমেন্ট, পলল গাজনি, প্লায়া, বাজাদা, ওয়াদি, এই 5টা ভূমিরূপ পেলাম। ঠিক আছে, এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের এবার হচ্ছে আমরা চলে আসছি আমাদের পরবর্তী এই বায়ু ক্ষয়কার্যের ফলে শেষের মানে দিকটা, সেটা হচ্ছে মরুভূমি দিনকে দিন সম্প্রসারণ হচ্ছে। এবং মরুভূমি দিনকে দিন সম্প্রসারণ হচ্ছে মানে মরুভূমিতে আহ মরুভূমি আয়তনে বাড়ছে, এবং সেই মরুকরণ বা মরু সম্প্রসারণ, সেটা নিয়েই এর পরের আমাদের টপিক। সেটা হচ্ছে মরুকরণ কি, মরুকরণ বা মরুভূমির সম্প্রসারণ। মরুভূমির সম্প্রসারণ, যেহেতু আমরা বায়ুর ক্ষয়কার্য পড়াচ্ছি, মরুভূমি পড়েছি, সেইটা এর জন্য মরুভূমির এই চ্যাপ্টারে, তোমাদের চ্যাপ্টারে মরুভূমির সম্প্রসারণ, মরুভূমিকরণ এগুলো আছে। প্রথমে মরুকরণ থেকে কি কি প্রশ্ন দিতে পারে আমি একটু বলে নিই। মরুকরণ এর কারণ কি? মরুকরণের কারণের ফলে ফলাফল কি, মানে মরুকরণ হলে ফলাফল বা মরু সম্প্রসারণ হলে মরুভূমির সম্প্রসারণ, আর হচ্ছে রোধের উপায়। ঠিক আছে, এবার দেখি আমরা মরুকরণের কারণ কি। মরুভূমি দিনকে দিন, আসলে একটু বলে নিই, সেটা হচ্ছে মরুভূমি দিনকে দিন কিন্তু আয়তনে বাড়ছে। তার কারণ, যেখানে আমরা জানি 25 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হয় বার্ষিক, সেইটাই হচ্ছে মরুভূমি বা মরুপ্রায় অঞ্চল। সেই মরুপ্রায় অঞ্চলে বৃষ্টিপাত কম হওয়ার জন্য শিলা আলগা থাকে, যান্ত্রিক আবহবিকার হয়। যান্ত্রিক আবহবিকারের ফলে মরুভূমির বেলে পাথর, কোয়ারসাইট, ফেলসপার, ক্যালসিয়াম কার্বনেট সমস্ত কিছু ক্ষয় হয়, ক্ষয় হয়ে টুকরো টুকরোতে পরিণত হয়, মানে যান্ত্রিক আবহবিকারের ফলে। সেটাই পরে নগ্নি ভবনের পরে চারিদিক ছড়িয়ে যায় বা ক্ষয় ভবনের পরে। এবার সেই পদার্থগুলো ধীরে ধীরে বায়ুর কার্যের মাধ্যমে বালিতে পরিণত হয়, সেই বালি আবার উড়ে গিয়ে মরুভূমিকে সম্প্রসারণ করে, মানে মরুভূমিকে বাড়িয়ে তোলে। এই হচ্ছে মরুভূমি সম্প্রসারণ। এবার এই মরুভূমি সম্প্রসারণ কেন হচ্ছে সেটাই আমাদের একটু জানার বিষয়। প্রথমে মরুভূমি সম্প্রসারণের কারণ, প্রথম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং, সবচেয়ে বড় কথা হচ্ছে পৃথিবীর টেম্পারেচার বাড়ছে, টেম্পারেচার বাড়লে পৃথিবীতে খরার পরিমাণও বাড়তে পারে। এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, বা প্রচুর পরিমাণে তাপের জন্য যান্ত্রিক অবক্ষয়ও বাড়ে। ঠিক আছে, এবার সেটা মরুভূমি অঞ্চলে এফেক্ট ঘটায়। দীর্ঘদিন ধরে খরা, দীর্ঘদিন ধরে খরা, দীর্ঘদিন যদি খরা হয় সেই অঞ্চলে, মরু বা মরুপ্রায় অঞ্চলে যদি অনেক দিন ধরে খরা হয়, সেখানে শিলাগুলো যান্ত্রিক অবক্ষয় অবশ্যই করতে সক্ষম হবে,
এবং যান্ত্রিক অববাহিকার করতে সক্ষম হলে যান্ত্রিক অববাহিকারের ফলে কিন্তু সেই অঞ্চলে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে সেখানে কিন্তু বালির পরিমাণ বাড়বে এবং মরুভূমির সম্প্রসারণ হতে পারে। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে গাছ কেটে দেওয়া, বৃক্ষছেদন। বৃক্ষছেদন মরুভূমি সম্প্রসারণের সবচেয়ে বড় কারণ হচ্ছে বৃক্ষছেদন। মরুভূমিতে যে ঝোপঝাড় যুক্ত গাছ বা ছোট 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 বড় বিভিন্ন গাছগুলো থাকে, সেইগুলো যদি আমরা মরুভূমি থেকে কেটে দিই, তাহলে বায়ু আর বাধা পাবে না। বাধা না পেয়ে ওই গাছে যেরকম বা ঝোপঝাড়ে বাধা পেতে, সেই বাধাটা অতিক্রম করে বায়ু আর একটু দূরে চলে যাবে। মানে মরুভূমি, এই জায়গায় মরুভূমি হলে এখানে গাছগুলো থাকলে এখান থেকে দূরে চলে এসে কোনো জায়গায় বাধা পাবে, বালিগুলো এখানে উড়ে চলে আসতে পারে। এগুলো গেল। এবং এই গাছগুলো প্রতিনিয়ত কাটার ফলে এগুলো কিন্তু হচ্ছে বৃক্ষছেদন। এবং বৃক্ষছেদন বিশেষ করে সাহারা মরুভূমিতে যখন ফেরাওরা ছিল, মানে মিশরের রাজারা ফেরাওরা ছিল, ওরা অনিয়ন্ত্রিতভাবে গাছ কেটেছিল, তার জন্য সাহারা মরুভূমি কিন্তু স্প্রেড বারবার কিন্তু হচ্ছে, এখনো হচ্ছে। এবার বৃক্ষছেদনের পরে আমরা পয়েন্টে চলে আসি, অনিয়ন্ত্রিত পশুপালন। মরুভূমি অঞ্চলে গাছের পরিমাণ তো এমনি আমরা জানি কম থাকে এবং ঝোপঝাড় জাতীয় গাছগুলো থাকে। সেই ঝোপঝাড় জাতীয় গাছগুলোতে মরুভূমির যে বাহক, বিশেষ করে উট বা অন্যান্য যেগুলো ভেড়া বা উট, এই ধরনের পশুপালন অনিয়ন্ত্রিতভাবে হয়। মানে মরুভূমিতে বা ওই অঞ্চলে যতগুলো পশুপালন হতে পারে স্বাভাবিকভাবে, তার থেকে বেশি চাষ করা হয় বেশ অতিরিক্ত লাভের জন্য। এবং গাছপালাগুলো সেগুলোকে মুড়ে খেয়ে নেয় বা নষ্ট করে দেয়, যার জন্য শিলা আলগা হয়ে যায় গাছপালার জন্য। এবং মাটি আলগা হয়ে গেলে হাওয়া বা বাতাসের বেগে কিন্তু মরুভূমি সম্প্রসারিত হতে পারে। এবার আসি হচ্ছে নিয়ন্ত্রিত অবৈজ্ঞানিক বা অনিয়ন্ত্রিত কৃষিকাজ। অনিয়ন্ত্রিত বা অবৈজ্ঞানিক কৃষিকাজ কি? মরুভূমি অঞ্চলে কিছু জায়গা আছে উর্বর জমি, বা কিছু জায়গা উর্বর তো না, উর্বর করে সেই জায়গাকে অনিয়ন্ত্রিতভাবে কৃষিকাজ করেছে। এবার অনিয়ন্ত্রিত জলসেচও করা হয়, এবং জলসেচ করার দরুন, অনিয়ন্ত্রিত কৃষিকাজ এবং জলসেচ করার দরুন বা অবৈজ্ঞানিকভাবে কৃষিকাজ করার দরুন মাটি কিন্তু আলগা হয়ে যায়, মাটিতে স্যালাইন বা লবণের পরিমাণ বাড়ে, যার জন্য কিন্তু মরুভূমি সম্প্রসারণ কিন্তু একটা অন্যতম কারণ কিন্তু হতে পারে। মরুভূমি সম্প্রসারণের এই হচ্ছে মোটামুটি আমাদের 5টা কারণ আমরা দেখলাম। এবার চলে আসব মরুভূমির ফলাফল কি, মানে সম্প্রসারণ হয়েছে তো এর ফলাফল কি। এর সবচেয়ে বড় ফলাফল কৃষি জমির হ্রাস হয়ে যায়। যদি মরুভূমি বেড়ে যায়, এই জায়গায় ধরো চাষের জমি ছিল, মরুভূমি এই টোটালটা মরুভূমি, এখানে চাষের জমি ছিল, মরুভূমি সম্প্রসারিত হতে হতে বালি টালি উড়ে এসে এখানে চলে আসলো, এখানে উর্বর জমি তো আর থাকবে না, তাহলে কৃষি জমি কিন্তু হ্রাস হয়ে যায়। এই জায়গায় কিন্তু মরুভূমি, এখানে এই জায়গায় কিন্তু আমাদের ভৌমজল পাওয়া যেত মাটির তলায়, এবং ভৌমজল পাওয়া যেত, এখানে চাষ হতো মাটি। কিন্তু এখানে এই যে বালির স্তরণ বা মরুভূমি সংস্করণ হলে জলরাশি কিন্তু আর পাওয়া যাবে না, বা জলরাশির পরিমাণ কম হবে, বিশেষ করে অনিয়ন্ত্রিত কৃষিকাজ ইত্যাদির মাধ্যমে জলরাশির পরিমাণ কম হবে, তাহলে ভৌমজলের হ্রাস হতে পারে কিন্তু। ঠিক আছে, কারণ এখানে তো বালি মাটি চলে আসছে, ভৌমজলের হ্রাস। একটা বড় কথা হচ্ছে, যেখানে মরুভূমি তৈরি হয়ে যাচ্ছে, মরুভূমির আশেপাশে যেগুলো মরুভূমি গ্রাস করছে, সেই জায়গায় সামাজিক সমাজ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে পারে। মানুষজনের এখানে বসতি ছিল, তারা কিন্তু এখানে আর বসতি করবে না, তারা তো মরুভূমিতে থাকতে অভ্যস্ত না, তখন কি হবে, সামাজিক বিচ্যুতি হয়, এখান থেকে আরো এই পাশে চলে আসে। আবার কোনো জায়গায় সেখানে প্রচুর লোক, সেখানে গিয়ে তারা স্থানচ্যুত বস্তুর মতো কিন্তু অবস্থান করে। ঠিক আছে, এবং স্থানচ্যুত বস্তুর মতো যদি অবস্থান করে, সেখানে তাদের সামাজিক সমস্যা হতে পারে। ঠিক আছে, এই সামাজিক সমস্যা হতে পারে, তাদের বসতির সমস্যা হতে পারে, তাদের সমাজ ব্যবস্থা পরিচালনা করার সমস্যা হতে পারে। মানে সামাজিক সমস্যা কিন্তু মরুভূমি সম্প্রসারণের ফলে হতে পারে। এই সামাজিক সমস্যা শুধু একজনের না, মরুভূমি অঞ্চলের প্রায় সারা পৃথিবীতে এখন যা ঘটছে, প্রায় 100 কোটি পৃথিবীবাসী কিন্তু এই মরুভূমি সম্প্রসারণে কিন্তু তাদের এই সামাজিক সমস্যা হতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে জীববৈচিত্র্য নষ্ট হতে পারে। মরুভূমির এই চরিত্র বদল হচ্ছে, মরুভূমি স্প্রেড করছে চারিদিক জুড়ে, এবং মরুভূমির এই অঞ্চলের যে জীববৈচিত্র্য ছিল, এই অঞ্চলের যে ইকোসিস্টেম ছিল, এখানে উদ্ভিদ প্রাণীর জন্মহার যে হচ্ছিল, সেগুলো কিন্তু স্থিমিত হয়ে যেতে বা তাদের ব্যাঘাত ঘটতে পারে, কারণ আবহাওয়ার পরিবর্তন হবে, মাটির পরিবর্তন হচ্ছে পারে, গাছপালার পরিবর্তন হয়ে যায় মরুভূমি সম্প্রসারণে। তাহলে এই একটা কিন্তু হচ্ছে আমাদের ঘটছে কিন্তু জীববৈচিত্র্যের বৈশিষ্ট্য। ঠিক আছে।
এছাড়াও মরুভূমি অঞ্চলে অর্থনৈতিক চাপ পড়বে। অর্থনৈতিক চাপ, অর্থনৈতিক চাপ কেন বললাম? মরুভূমি অঞ্চল সম্প্রসারিত হলে এখানে চাষবাস থেকে শুরু করে তাদের সমস্ত কিছু সম্পন্ন হতো, সেই চাষবাস আর এখানে হচ্ছে না বা আশেপাশে হচ্ছে না। তাহলে যারা কৃষকরা চাষবাসের উপর নির্ভর করে বেঁচে থাকতো, সেই কৃষকরা কিন্তু আর চাষবাস করতে পারছে না, মানে এই জায়গায় তাদের অর্থনৈতিক চাপ একটা পড়বে। ঠিক আছে, তাহলে আমরা মরুকরণের কারণ, ফলাফল এবার রোধের উপায় দেখি। সবার আগে উচিত আমাদের মরুভূমি সম্প্রসারণ করার সময়, মানে রোধের জন্য সবচেয়ে আগে উচিত গাছ লাগানো। মানে মরুভূমির, এখানে যদি মরুভূমি হয়, মরুভূমির চারপাশ বরাবর গাছ লাগানো উচিত। মানে বৃক্ষরোপণ করা উচিত মূলত। কারণ মরুভূমি যাতে সম্প্রসারণ না হতে পারে, এই সমস্ত জায়গাগুলো মরুভূমির চারপাশ বরাবর গাছ লাগিয়ে দেওয়া উচিত। ঠিক আছে, বা মরুভূমির মধ্যে যে গাছগুলো বেশি দিন বাঁচতে পারে বা যে গাছগুলো অনেকদিন টিকতে পারে বা গাছগুলো বাতাসকে বাধা দেয়, সেই ধরনের গাছগুলো রাখা উচিত। একটা জিনিস বলে নেই, সাহারা মরুভূমির চারিপাশ জুড়ে সাহারা মরুভূমি রোধ করার জন্য একটা শেল্টার বেল্ট দিয়েছে, দ্য গ্রেট গ্রিন ওয়াল, তার নাম দ্য গ্রেট গ্রিন ওয়াল। দ্য গ্রেট গ্রিন ওয়াল দিয়েছে, ঠিক আছে। এই দ্য গ্রেট গ্রিন ওয়াল সাহারা মরুভূমিতে কিন্তু এইরকম শেল্টার বেল্ট দিয়েছে। 2 নম্বর হচ্ছে মানু বলে এক ধরনের ঘাস, মানু না মনু দেখছি, মুনা বলে এক ধরনের ঘাস এই মরুভূমি অঞ্চলে খুব তাড়াতাড়ি বাড়তে পারে এবং মরুভূমি অঞ্চলটাকে তাড়াতাড়ি সম্প্রসারণ করতে পারে। এইদিকে এই ধরনের মুনা ঘাসগুলো লাগিয়ে দিলে মাটি তাড়াতাড়ি বেড়ে যাবে এবং মরুভূমি অঞ্চলে গাছপালা ভালো হবে। এবং মরুভূমি অঞ্চলে গাছপালা হয়ে গেলে, এই অঞ্চলে ঘাস হয়ে গেলে, এই অঞ্চলে ঘাস হয়ে গেলে মাটিকে ধরে রাখবে এবং মাটি আলগা হবে না। যার দরুন বালি যতই বায়ু আঘাত করুক না কেন, হাওয়া বা বাতাসের বেগে বালিগুলো সরে এসে চারিদিক ছড়াতে পারবে না। মুনা নামে এক ধরনের ঘাস লাগানো উচিত। ঠিক আছে, তারপরে বাকিগুলো হবে হচ্ছে বৃক্ষ না কাটা, মানে বৃক্ষ ছেদন না করা, বৃক্ষ ছেদন না করা, রোধ করা বা না করা, যাই বলি না কেন, মরুভূমি অঞ্চলে বৃক্ষ ছেদন যদি করা হয় তাহলে কিন্তু অসুবিধা আছে, যেটা যার দরুন আমি বললাম মরুকরণ হচ্ছে। তাহলে গাছগুলো যদি না কাটা হয়, সেই গাছগুলো বালিকে বা হাওয়ার বেগকে বাধা দেবে, আর বাধা দিলে ওই জায়গা থেকে বালি বা মরুভূমির মাটি সম্প্রসারিত হতে পারবে না। বৃক্ষ ছেদন না করা। আর একটা হচ্ছে নিয়ন্ত্রিত কৃষিকাজ বা বৈজ্ঞানিকভাবে কৃষিকাজ। ঠিক আছে, মরুভূমি অঞ্চলে যদি বৈজ্ঞানিকভাবে আমি কৃষিকাজ করি, মানে যতটা ফসল উৎপাদন করা, যেভাবে সার দিয়ে যেভাবে উৎপাদন করার ক্ষমতা, সেটা যদি করি আমরা, তাহলে মরুভূমি সম্প্রসারণ রোধ হবে না, মাটির উর্বরতাও তার স্টিল অ্যাবাউট থাকবে। ঠিক আছে, স্টিল ভাবে দাঁড়িয়ে থাকবে, যেখানে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, 5 নম্বর হচ্ছে এই যে অনিয়ন্ত্রিত পশুপালন, এইটা নিয়ন্ত্রিত করতে হবে। নিয়ন্ত্রিত পশুপালন করতে হবে, নিয়ন্ত্রিত পশুপালন করতে হবে। নিয়ন্ত্রিত পশুপালনের জন্য কিন্তু যদি নিয়ন্ত্রিত পশুপালন হয়, যে কটা প্রাণী মরুভূমি অঞ্চলের ওই অঞ্চলে যে কটা প্রাণী চাষ করতে পারে, যাদের খাওয়ার ঠিকঠাক করে চলতে পারে, সেই রকম যদি নিয়ন্ত্রিত আমি পশুপালন, বিশেষ করে উট বা ভেড়া জাতীয় পশুপালন করতে পারি, তাহলে কিন্তু ওই মরুভূমি অঞ্চলে গাছপালাগুলো নষ্ট হবে না বা ঘাস জাতীয় পদার্থগুলো গাছগুলো নষ্ট হবে না। যার দরুন কি হবে, মরুভূমি সম্প্রসারণ, মাটি আলগা হবে না, মরুভূমি সম্প্রসারণ রোধ করতে পারবে। এটা তো একটা গেল মরুভূমি ক্ষয়ের কারণ, মরুভূমির করণের কারণ, ফলাফল, রোধের উপায়। এখানে একটা বলেছিলাম ফলাফল, কৃষিজ বিরাস। আমরা পড়েছি হরপ্পা মহেঞ্জোদারো। এই হরপ্পা মহেঞ্জোদারোতে কিন্তু মরুভূমির করণ বেড়ে যাওয়ার দরুন কৃষি জমি হ্রাস হয়। কৃষি জমি হ্রাস হওয়ার জন্য মহেঞ্জোদারোতে একটা সময় কিন্তু খাদ্য সংকট পড়ে। তার জন্য কিন্তু হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা কিন্তু নষ্ট হয়ে গেছিল এই মরুকরণের জন্য। তাহলে মরুকরণ কিন্তু হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা মানে ক্ষয়ের, মানে নষ্ট হওয়ার পেছনে কারণ ছিল, সেটাও কিন্তু এই মরুকরণের। তাহলে তাহলে আমরা জানি তাহলে মরুকরণ কতটা ইম্পর্টেন্ট, একটু দেখে নিলাম। আর যাই হোক, আমাদের আজকে এখানেই বায়ুর কার্যগুলো পড়া শেষ হলো। আমরা আগামী দিন আঞ্চলিক ভূগোলে পড়বো ভারতের স্বাভাবিক উদ্ভিদ, এবং তারপরের দিন আবার প্রাকৃতিক ভূগোলে অন্য চ্যাপ্টারে চলে আসবো। ঠিক আছে, যাই হোক, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ তোমাদেরকে।